মুর্শিদাবাদের অশান্তির বিষয়ে ইতিমধ্যেই বারবার বাংলাদেশের নাম উঠে এসেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা মুর্শিদাবাদে ঢুকেই গন্ডগোল পাকিয়েছে। অভিযোগ এইভাবেই এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইদিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তবে বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের যে প্রেস সচিব মোহাম্মদ ইউনুসের যে প্রেস উপদেষ্টা শফিকুল আলম তিনি কিন্তু আবার এই বিষয় নিয়ে একটা বিবৃতি দিয়েছেন যে ভারতে যে সংখ্যালঘুরা রয়েছেন অর্থাৎ মুসলিমরা তাদের দিকে যেন নজর দেওয়া হয়। যদিও ভারত সরকারের তরফ থেকে পুরোপুরিভাবে তাদের এই দাবিকে একেবারে নস্যাৎ করে দেওয়া হয়েছে। যে দেশের নিজেদের ঠিক নেই তারা সংখ্যালঘুদের নিয়ে কি করবে, তারা আবার অন্য দেশের বিষয়ে কথা বলে। এই প্রশ্নগুলো ইতিমধ্যেই কিন্তু বারবার করে উঠে আসছে যে বাংলাদেশে সেখানেও কিন্তু হিন্দুরা সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত। ৫৮ বছর বয়সী সংখ্যালঘু এক হিন্দু তার ওপর যেভাবে অকথ্য অত্যাচার করা হয়েছে এবং তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যেভাবে তার উপর অত্যাচার করা হয়েছে তার স্ত্রী পুরো বিষয়টা সামনে এনেছেন। ভবেশ চন্দ্র রায় তার বিষয় ইতিমধ্যেই সামনে এসেছে। সুতরাং এবার তাহলে ভারত কি করবে? যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে তাতে ভারত কি এবার চুপ করে বসে থাকবে? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। বাংলাদেশ সেখানে স্বাগত আপনাকে। বাংলাদেশে যেখানে সংখ্যালঘু হিন্দুরা একেবারেই সুরক্ষিত নয় সেই দেশ আবার কি করে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে? যদিও বাংলাদেশটা আপনার দেশ, আপনার শুনতে খারাপ লাগছে, কিন্তু বর্তমানেও যে উপদেষ্টা রয়েছে তারা কিভাবে এই ধরনের কথা বলতে পারে? বিষয়টা একেবারে এটাকে কি বলা যায়, আপনার ধরুন নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর একটা বিষয়। এরা যে সংখ্যালঘুদের আপনার 5ই আগস্টের ওই সন্ত্রাসের মাধ্যমে একটা ক্ষমতা উৎখাত করার পরে ওরা যে জেকে বসলো, তাদের কাজই তারাই কিন্তু সন্ত্রাসী। বাংলাদেশ এখন 5ই আগস্টের পরের থেকে আজ পর্যন্ত যেসব লোমহর্ষক ঘটনা জ্বালিয়ে পুড়িয়ে সাৎকার করে দেওয়া হচ্ছে, তো সেগুলোকে সারা পৃথিবী খুব নেগেটিভ ইয়াতে নিয়েছে এবং এটার জন্য বাংলাদেশকে বড় ধরনের চাপের মুখে পড়তে হয়েছে। তো সেই জন্য ওরা ধরুন ছোটখাটো একটা কিছু দেখলে তখন ওটাকে বড় করে ওটাকে কালার করে চিত্রায়িত করতে চায়, কিন্তু এগুলো কোনো সভ্য মানুষের কাজ না। এটা নিজেদের আগে সংশোধন করতে হয় যে না, আমাদের এখানে কোনো সন্ত্রাস হচ্ছে না, সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন হচ্ছে না, একেবারে জিরো টলারেন্স। তো সেদিকে কোনো খেয়াল নাই। খেয়াল আছে যে কি করে অপরকে দোষী করা যায়, দোষারোপ করা যায় অপরের উপর। তো এই অ্যাটিটিউডটা তো ভালো নাই। এই অ্যাটিটিউড আপনার এতে তো শান্তি আসে না, এতে আরো শান্তি বিঘ্নিত হয়, এনিমিটি বাড়ে। তো ভারতের মতো একটি এত সুন্দর দেশ, এখানে আপনার সম্প্রদায়ের যে সব মিলেমিশে সুখে শান্তিতে ভারতের মানুষ আছে, সেই দেশের উপরে একটা দোষারোপ করা, এটা হচ্ছে এটা কি বলে স্যার একটা বিষয়। সেখানে কি এই প্রশ্নটা করা হয়েছিল শফিকুল আলমকে যে বাংলাদেশের যে সমস্ত মানুষ যারা দেশের বাইরে চলে গিয়েছেন নিরাপত্তার কারণে, তারা তো সুরক্ষিত নয়, সেই কারণে তো তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তাহলে তারা কেন দেশে ফিরতে পারছেন না? তো উনি কি উত্তর দিচ্ছেন? উনি তো ওদের কাছে তো এর কোনো উত্তর নেই। তো সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে এখানে বড় মুখ করে কথা বলার কোনো সুযোগই নেই। বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে গেছে, জঙ্গি জিহাদি রাষ্ট্র হয়ে গেছে। এটার যে স্টিগমা লেগে গেছে, এটাকে অন্য কারো উপরে চাপিয়ে দিয়ে এই দোষ এড়ানো যাবে না। একদম। আমরা শফিকুল আলমের সেই পোস্টটা এই মুহূর্তে দেখাচ্ছি যে তিনি যেটা লিখেছেন, মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে সেটার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা করছি। আমরা মুসলিমদের উপরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। যে ঘটনার জেরে প্রাণহানি এবং সম্পত্তি হানি হচ্ছে, আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আর্জি জানাচ্ছি।
তিনি বলছেন যে এর সঙ্গে নাকি বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, সেটা নাকি একটা অভিযোগ করা হচ্ছে, সেটা নাকি সত্যি নয়। আমি আপনাদের দেখাই এবার যে কিভাবে অনুপ্রবেশ ঘটছে এই রাজ্যে। দেখুন, সেই ভিডিওগুলোও কিন্তু ইতিমধ্যেই ধরা পড়েছে, সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। দেখুন, আপনাদেরকে দেখাই, দেখুন, ধৃত দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল। এই ভিডিওগুলোও কিন্তু ভাইরাল হচ্ছে। তার মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকছে এখানে, সেই বিষয়টা উঠে আসছে। স্যার, আপনি নিশ্চয়ই এগুলোর সঙ্গে একমত হবেন যে অনুপ্রবেশ হচ্ছে এবং ঢোকার চেষ্টা করছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আমাদের দেশে। এটা তো অনস্বীকার্য। সব সময় বাংলাদেশের মানুষ একটু ভাগ্যান্বেষণে বা একটু সুবিধা কিছু পাওয়ার জন্য ভারতে অনেক আগের থেকে, ধরুন ইয়াতে দেশ বিভাগের পর, তারপরে আবার ৭১-এর পরে বিভিন্ন সময়ে মানুষ, যখন 15ই আগস্টের পরে মানুষ চেষ্টা করে, মানুষ এমনি সাধারণ মানুষও, গরিব মানুষ যারা বর্ডারিং এরিয়াতে আছে, তারা ওই বাংলা ইন্ডিয়ার ভিতরে গিয়ে ওরা কিছু কাজ টাজ করে একটা কিছু পয়সা টয়সা নিয়ে আসে। আর তো এই জন্য তাদের একটা টেন্ডেন্সি আছে ওখানে ইন্ডিয়াতে যাওয়া। তো সেই দিক দিয়ে এইটাকে একটা আমরা সব সময় এটা আমরা দেখি, যদিও সব সময় আইন কানুন মেনে চলা যায় না। আপনার মানুষ যখন ঢুকে পড়ে, বাস্তবতা তো অন্য জিনিস, আইন দিয়ে অনেক সময় রোকা যায় না। মানুষ যখন অন্বেষণের কারণে ঢুকে, আমাকে তো বলছিল, মানিকা গান্ধী একবার আমাকে বলছিল যে ৬০,০০০ বাংলাদেশি আছে, আমি তাদেরকে ওনার কনস্টিটুয়েন্সিতে আমি তাদেরকে গ্যাস, বিদ্যুৎ, এগুলো সব প্রোভাইড করে তাদের একটা লাইফ লিভিং স্ট্যান্ডার্ডকে সুন্দর করে দেওয়া, তারা আমার ভোটার। এই কথা মানিকা গান্ধী বলছিলেন ঢাকায় বসে। তো এরকম ইয়াতে ধরুন একটা সমৃদ্ধ দেশ থাকলে পাশে মানুষ যায়, এটাই হচ্ছে টেন্ডেন্সি। কিন্তু সেখানে আইনের শাসন প্রবর্তন করা, দেশ টু দেশ এখানে আলোচনার মাধ্যমে এটাকে ফিক্স করা। কিন্তু বাংলাদেশে তো ম্যাক্সিমাম টাইমে আমরা দেখলাম যে স্বাধীনতা হলো, তারপরে ৭৫ সালের 15ই আগস্টের পর থেকে বাংলাদেশটা একটা হস্টাইল কান্ট্রিতে পরিণত হলো। সেনা শাসন থেকে দূর করে তারপরে আবার সেনা উইডোদের শাসন, এরকম। তো এখানে ভারতের সাথে যে একটা সম্পর্ক